আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি কানেক্টরসের ব্যবহার শিখাবো। অর্থাৎ যারা 9-এ পড়ো এবং 10-এ পড়ো তাদের কিন্তু কানেক্টরের জন্য 5 মার্কস রয়েছে। অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে কিছু শূন্য স্থান দেওয়া থাকবে এবং সেখানে উপযুক্ত কানেক্টরস ব্যবহার করে এটা পূরণ করতে হবে। আর পরীক্ষার মধ্যে শুধু কানেক্টরগুলোই লিখলে হবে। আমি বোর্ডে একটা টেক্সট লিখেছি, এই টেক্সটটা একটা পরীক্ষায় এসেছিল, অর্থাৎ বোর্ড এক্সামে এসেছিল। আমি সেইটা পূরণ করে দেখাবো। কানেক্টর পড়ার আগে তোমাদেরকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে এবং কনজাংশন সম্পর্কে ধারণা রাখতে হবে। তাছাড়াও রিলেটিভ প্রোনাউন যে রয়েছে সেটাও তোমাদেরকে জানতে হবে। এই কানেক্টর পূরণ করার আগে অবশ্যই টেক্সটটা ভালো করে পড়বি। পড়ার পর তুমি দেখবে যে তোমার মাথায় অটোমেটিকলি, তুমি যদি প্র্যাকটিস করে থাকো তাহলে অটোমেটিকলি অনেকগুলো চলে আসবে। আর যেগুলো পারবে না তারপরে একটু চিন্তা করে কিন্তু দিয়ে দিবি। এই জায়গায় আমরা টেক্সটটা পড়বো, পড়ার পর আমি পূরণ করব। এই জায়গায় কি বলা রয়েছে? টিচিং ইজ সাচ আ প্রফেশন ড্যাশ হেল্পস টু বিল্ড আ নেশন। আ টিচার ইজ ড্যাশ আ গাইড, সিতে স্পেস দেওয়া রয়েছে, আ পায়োনিয়ার। He has to dedicate to this noble profession in order to guide the nation. এরপরে শুরুতে স্পেস দেওয়া রয়েছে, he is called an architect of a new society. এরপরে আবার স্পেস, he neglects his duty, social discipline will break down. এখন যারা শিক্ষার্থী রয়েছে এটার পড়ার পরেই কিন্তু কয়েকটা অটোমেটিকলি চলে আসার কথা। এখন আমরা যদি প্রথম যেটা রয়েছে, কি বলা হয়েছে? টিচিং ইজ সাচ আ প্রফেশন, এরপরে স্পেস দেওয়া রয়েছে, এরপরে হেল্পস দেওয়া রয়েছে, হেল্পস টু বিল্ড আ নেশন। এখন তোমরা যদি এই রকম স্পেস দেখো, অর্থাৎ এই জায়গায় আগে কি দেওয়া রয়েছে? নাউন দেওয়া রয়েছে, নাউন রয়েছে, এরপরে আরেকটা কি রয়েছে? ভার্ব রয়েছে। তাহলে শিক্ষার্থী যারা রয়েছে এই স্ট্রাকচারে যদি থাকে, অর্থাৎ নাউন আছে, তারপরে স্পেস, তারপরে ভার্ব আছে, তার মানে নিশ্চিত ভাবে এই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই তুমি দেখবে কি এই জায়গায় রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। তার মানে তাহলে প্রফেশনের পরিবর্তে আমরা কি বসাইতে পারি? এই জায়গায় আমরা উইচ বসাইতে পারি, আবার দ্যাটও বসাতে পারি। তাহলে এই জায়গায় দ্যাট অথবা উইচ যে কোনো একটা বসাইলেই চলবে। অর্থাৎ এখন অর্থটা কি দাঁড়ায়? যে টিচিং ইজ সাচ আ প্রফেশন, অর্থাৎ শিক্ষকতা হচ্ছে এমন একটি পেশা যেটা অথবা যা হেল্পস টু বিল্ড আ নেশন, অর্থাৎ একটা জাতি গঠনে সহায়তা করে। এর পরের সেন্টেন্সে আমরা যাব, আ টিচার ইজ ড্যাশ আ গাইড, তারপর ড্যাশ আ পায়োনিয়ার। এখন এইটার ক্ষেত্রে তোমরা দেখো এই জায়গায় তুমি দুটো ইউজ করতে পারো। কি ইউজ করতে পারো? বোথ দিতে পারো এই জায়গায়, বোথ। আর এই জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি? এন্ড। তার মানে বোথ ডট ডট এন্ড, এটা কিন্তু আমরা জানি। আবার আরো একটা ব্যবহার করা যেতে পারে, কি? নট অনলি, নট অনলি। আবার নট অনলি যদি আমি ওই জায়গায় ব্যবহার করি তাহলে এই জায়গায় কি ব্যবহার করব? বাট অলসো। তার মানে কি এটার অর্থ দাঁড়ায়, আ টিচার ইজ বোথ আ গাইড and a pioneer, অথবা a teacher is not only a guide but also a pioneer। অর্থাৎ একজন শিক্ষক শুধু গাইডই নয়, প্রদর্শকই নয়, সে পায়োনিয়ার। পায়োনিয়ার বলতে বোঝানো হয় অগ্রদূত, কোনো কিছুর আলোকবর্তিকা। এর পরেরটায় আমরা যাব, he has to dedicate, মানে তাকে কি করতে হয়? উৎসর্গ করতে হয়, to this noble profession in order to guide the nation। এই জায়গায় কোনো স্পেস নাই, তার মানে এটার অর্থ তুমি না বুঝলেও চলবে, কিন্তু এর অর্থ বুঝলে সুবিধা কি? পরেরটা আমাদের করতে সুবিধা হবে। তার মানে বলা হচ্ছে যে একজন শিক্ষককে কি করতে হয়? হ্যাজ টু ডেডিকেট, তাকে উৎসর্গ করতে হয় কিসের জন্য? দিস নোবেল প্রফেশন, মানে এই মহৎ প্রফেশনে তাকে কি করতে হয়? ডেডিকেট করতে হয়, অর্থাৎ উৎসর্গ। এই নোবেল প্রফেশনে, মহৎ প্রফেশনে অথবা মহৎ পেশায় তাকে উৎসর্গ করতে হয় কিসের জন্য? ইন অর্ডার টু গাইড দ্য নেশন, মানে জাতিকে গাইড করার জন্য তাকে কি করতে হয়? ডেডিকেশন দিতে হয়, অর্থাৎ উৎসর্গ করতে হয়। এরপরে বলা হয়েছে ড্যাশ দেওয়ার পরে কিন্তু কি দেওয়া হয়েছে? একটা কমা দেওয়া হয়েছে। হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ আ
নিউ সোসাইটি। এখন আমরা এই জায়গায় অনেকগুলো লিখতে পারি। কি লিখতে পারি? সো লিখতে পারি। সাধারণত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কি সো ব্যবহার করতে পারি। আবার ব্যবহার করতে পারি কি দ্যাটস ওয়াই অথবা অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট আমরা বলতে পারি। আর চাইলে দ্যাটস ওয়াইও দেওয়া যেতে পারে। আর এই কারণে, তার মানে কি এই সবগুলো আমরা কি কোন অর্থে ব্যবহার করি, যে একটা মানে কেন বলা হয় এটা কারণ উল্লেখ করার জন্য অথবা সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা সো অথবা অ্যাজ এ রেজাল্ট অথবা দ্যাটস ওয়াই এগুলো বলতে পারি। আরেকটা বিষয় যে এই সো এর ব্যবহার প্রচুর রয়েছে কানেক্টর হিসাবে। যারা শিক্ষার্থী রয়েছে প্র্যাকটিস করলে কিন্তু এটার ব্যবহার বেড়ে যাবে। এরপরে বলা হয়েছে ড্যাশ হি নেগলেক্টস হিজ ডিউটি সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। একটা বিষয় খেয়াল করতে হবে, এই জায়গায় কিন্তু একটা কমা দেওয়া রয়েছে, তার মানে এটা একটা ক্লজ, এইটা আরেকটা ক্লজ। যারা শিক্ষার্থী তারা বুঝতেছে। এই ক্ষেত্রে তোমার একটা বিষয় কাজে লাগবে, সেটা কি, তুমি যদি কন্ডিশনালটা পড়ে থাকো। এখন কন্ডিশনালের ক্ষেত্রে কি হয়, আর এটা কোন ধরনের বাক্য, এটা কিন্তু অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। এখন এইটা ধারণার জন্য তোমার যদি কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকে তাহলে অটোমেটিকলি এটা পেরে যাবে। এই জায়গায় কি হবে, ইফ হবে। ইফ ফার্স্ট কন্ডিশনাল যেটা রয়েছে ইফ হি নেগলেক্টস, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে। এটা আমরা জানি ফার্স্ট যে কন্ডিশন রয়েছে সেখানে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে, অথবা সাবজেক্টের পরে মে হতে পারে, ক্যান হতে পারে, মাস্ট হতে পারে, এরকম স্ট্রাকচার হতে পারে। আর এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে আমরা এই জায়গায় কি ইফ ব্যবহার করতে পারি। এখন যারা শিক্ষার্থী রয়েছে এইটা পড়ার পর কিন্তু তুমি বুঝতে পারবে যে এটার অর্থটা পূর্ণাঙ্গ হয়েছে এবং যে কানেক্টরটা ব্যবহার করেছি, যে কানেক্টরস গুলো আমি এই জায়গায় ব্যবহার করছি সেগুলো কি যথোপযুক্ত হয়েছে এবং সঠিক হয়েছে। আর যারা শিক্ষার্থী রয়েছে এভাবে প্র্যাকটিস করলে তুমি অবশ্যই পারবে। আর এইরকম ভিডিও আমি আরো দেব। আর এই ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, সেটাও ফলো করে দেবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।